ইংলিশ বিষয়ে এসএলএসটি 2025-এর প্রিপারেশনের এই ক্লাসে আলোচনা করছি 11-12 এর সিলেবাসের অন্তর্গত ফ্রিডম এসে। ফ্রিডমের উপর এটা যথারীতি আমার সেকেন্ড ক্লাস। এর আগে ইন্ট্রোডাকশন সমেত কিছুটা টেক্সট নিয়ে অলরেডি ফ্রিডমের উপরে আমি একটি ক্লাস করিয়েছি। যারা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধে হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, সরাসরি টেক্সট আলোচনা শুরু করছি। এর আগের ক্লাসে আমরা প্রথম প্যারাগ্রাফটা শেষ করেছিলাম। প্রথম প্যারাগ্রাফে আমরা দেখেছিলাম সেখানে অ্যাকচুয়ালি একটা বিতর্কিত বিষয় তুলে ধরেন ফ্রিডম সম্পর্কে। তিনি আর্গিউ করেন যে দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো ফ্রিডম, নো ওয়ান ইজ অ্যাকচুয়ালি ফ্রি। কোনো মানুষই প্রকৃত স্বাধীন হতে পারে না, তাকে দাসত্ব বৃত্তি করতেই হবে। যদি না মানুষের দাসত্ব বৃত্তি করে তাহলে প্রকৃতির দাসত্ব তো অবশ্যই তাকে করতে হবে। অতএব পারফেক্টলি ফ্রি বলে কোনো পার্সন হয় না, এটাই তিনি প্রথম প্যারাগ্রাফে বলেছিলেন। এরপরে তিনি কি বলছেন দেখো, দিস ন্যাচারাল জবস ক্যানট বি সিক্ট। সিক্ট মানে অ্যাভয়েড করা, ন্যাচারাল জবস মানে এই আনঅ্যাভয়েডেবল জবস মানে যেগুলোকে অ্যাভয়েড করা যাবে না সেই কাজগুলোর কথা তিনি বলেছেন। নেচারের যে দাসত্ব বৃত্তি সেই কাজগুলো, খাওয়া, শোয়া, ড্রেস পরা, এই সমস্ত কাজগুলোকে বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই সমস্ত ন্যাচারাল জবসগুলো এগুলো আনঅ্যাভয়েডেবল, এগুলো করতেই হবে। বাট দে ইনভলভ আদার জবস হুইচ ক্যান। কিন্তু এই কাজগুলো মানে এই ন্যাচারাল স্লেভারিগুলো ইনভলভ মানে এর সাথে যুক্ত করতে পারে আদার জবস, অন্যান্য আরো কাজ, হুইচ ক্যান যেটা এটা পারে। মানে এই কাজগুলো করতে গেলে আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। প্রথমত এই কাজগুলো তো অ্যাভয়েড করা যাবে না, এই কাজের সঙ্গে সঙ্গে আরো বরং অন্যান্য কাজ এসে পড়বে। অ্যাজ উই মাস্ট ইট উই মাস্ট ফার্স্ট প্রোভাইড ফুড। যেমন খেতে গেলে প্রথমেই আমাদেরকে খাদ্যের সরবরাহটা রাখতে হবে। অ্যাজ উই মাস্ট স্লিপ, এবং যেহেতু আমরা শুতে যাব তাহলে শুতে গেলেই উই মাস্ট হ্যাভ বেডস, আমাদের বিছানা দরকার। অ্যান্ড বেডিং ইন হাউসেস উইথ ফায়ার প্লেসেস অ্যান্ড কোলস, এবং বিছানাপত্রও দরকার, মানে আরও বিছানার যে সরঞ্জাম সেগুলো দরকার। এবং ফায়ার প্লেস, অগ্নিকুণ্ডও দরকার, এবং কোলস, অগ্নিকুণ্ডকে কন্টিনিউ রাখার জন্য কয়লারও দরকার। তাহলে তিনি বলেছেন যে খেতে গেলে, খাওয়াটা একটা ন্যাচারাল স্লেভারির মধ্যে পড়ছে, খেতে গেলে খাদ্যের সরবরাহ করা দরকার। এটা আরও একটা এক্সট্রা জব যেটা এই ন্যাচারাল স্লেভারিটা ইনভলভ করে নিল নিজের মধ্যে। তাহলে খেতে গেলে আমাদেরকে খাওয়ার সরবরাহ করতে হবে, আমাদেরকে শুতে গেলে বিছানা, বিছানাপত্র, ফায়ার প্লেস, কোলস এগুলোও আনতে হবে। অ্যাজ উই মাস্ট ওয়াক থ্রু দ্য স্ট্রিটস উই মাস্ট হ্যাভ ক্লোথস টু কভার আওয়ার নেকেডনেস। এবং যেহেতু আমাদেরকে রাস্তায় হাঁটতেই হবে, অবশ্যই আমাদেরকে আমাদের শরীরটাকে কাপড় দিয়ে ঢাকাতে হবে আমাদের নগ্নতা কাভার করতে। তাই তো, নগ্নতা ঢাকতে আমাদেরকে শরীরটাকে কাপড় দিয়ে মোড়াতে হবে, যেহেতু অবশ্যই আমাদেরকে রাস্তায় বেরোতে হবে। নাও, এখন ফুড অ্যান্ড হাউসেস অ্যান্ড ক্লোথস ক্যান বি প্রডিউসড বাই হিউম্যান লেবার। তো তারপরে তিনি বলছেন যে এখন এই যে খাবার, এই যে বাড়ি, এই যে জামা কাপড়, এগুলো কিন্তু হিউম্যান লেবার মানে মানুষের যে শ্রম এগুলো দ্বারাই উৎপন্ন হয়। কারণ মানুষের শ্রম ছাড়া তো এগুলো তৈরি হতে পারে না। শস্য মানুষই উৎপন্ন করে, বাড়িও মানুষ বানায়, জামা কাপড়ও মানুষই তৈরি করে, তাহলে এগুলো হিউম্যান লেবারের দ্বারাই কিন্তু উৎপন্ন হয়। বাট হোয়েন দে আর প্রডিউসড, কিন্তু যখন এগুলো উৎপন্ন হয়ে যায়, দে ক্যান বি স্টোলেন, এগুলো চুরি হয়ে যেতে পারে। তাহলে উৎপন্ন হয়ে যাওয়ার পরে এগুলো চুরি হয়ে যেতে পারে কেন তিনি বলেছেন, সেটার উত্তরটা আমরা পরের লাইনগুলো পড়লে বুঝতে পারবো। তো দেখো, ইফ ইউ লাইক হানি, যদি তোমরা হানি পছন্দ করো, ইউ ক্যান লেট দ্য বিজ প্রডিউস ইট, তাহলে তোমাকে মৌমাছিদেরকে এটা উৎপন্ন করতে দিতে হবে। বাই দেয়ার লেবার, তাদের শ্রমের দ্বারা। অ্যান্ড দেন স্টিল ইট ফ্রম দেম, এবং তারপরে তোমরা এটা তাদের কাছ থেকে চুরি করে নেবে। মানে তোমরা নিজেরা তো আর হানি উৎপন্ন করতে পারবে না, হানিটা কে উৎপন্ন করবে? মধুটা মৌমাছি উৎপন্ন করবে। তাহলে মৌমাছিটাকে তোমাকে মধু উৎপন্ন করতে দিতে হবে যদি তুমি মধু চাও। কিন্তু সে উৎপন্ন করলো, তারপরে সেটা তুমি নিয়ে নিলে, তাহলে শ্রমটা তার, কিন্তু নিয়ে নিলে তুমি। তাই তিনি এটাকে স্টিল বা চুরি বলছেন। তাই তিনি এখানেও এটাকে স্টোলেন বলেছেন, যে এখানে যেহেতু হিউম্যান লেবার দিয়ে এগুলো উৎপন্ন হচ্ছে, তাহলে সেই শ্রমিকরা যারা এগুলো উৎপন্ন করছে তাদের থেকে এটা চুরি হয়ে যাচ্ছে। মানে সেই শ্রমিক সম্প্রদায়, কর্মচারী সম্প্রদায়, তারা কিন্তু কখনো খুব বড় বাড়ি প্রাসাদে থাকতে পারে না, যদিও তারা কিন্তু লেবার দিয়ে ওটা তৈরি করছে। বা তারা যারা ওই কাপড়গুলি উৎপন্ন করছে তারা কিন্তু নামি দামি ওই পোশাকগুলি পরতে পারছে না। এবং যারা ওই খাদ্যগুলি উৎপন্ন করছে তাদের কাছে কিন্তু অ্যাম্পল অ্যামাউন্ট অফ ফুড থাকছে না, কারণ তারা শ্রমিক, তারা নিম্ন শ্রেণীর, তারা খেটে খাচ্ছে। তাহলে উৎপন্ন করছে তারা,
চুরি হয়ে যাচ্ছে তাদের থেকে, মানে তারা সেটা ভোগ করতে পারছে না। এটাই তিনি বলেছেন চুরি হয়ে যাওয়া কথাটির দ্বারা। ইফ ইউ আর টু লেজি, যদি তুমি খুবই লেজি হও, মানে কোনো কিছু করতে না চাও, টু গেট অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস অন ইয়োর ওন লেগস, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিজের পায়ের ওপরে, ইউ ক্যান মেক আ স্লেভ অফ আ হর্স, তুমি একটি ঘোড়াকে তোমার দাস বানাবে। অ্যান্ড হোয়াট ইউ ডু টু আ হর্স or a bee, you can also do to a man or women or a child. তাহলে তুমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের পায়ে চলে না যেতে পারো, তাহলে অবশ্যই তুমি একটি ঘোড়াকে তোমার দাস বানাবে এবং তার মাধ্যমেই এই কাজটি করবে। এবং সেই ঘোড়াটি এবং সেই মৌমাছিটির প্রতি তুমি যা করছো সেই একই জিনিস তুমি করো কার ক্ষেত্রে? একটি মানুষের ক্ষেত্রে, একটি মহিলার ক্ষেত্রে এবং একটি শিশুর ক্ষেত্রেও। তাহলে তুমি হর্স বা বিয়ের প্রতি যা করছো তাদেরকে তোমার দাসে পরিণত করছো, একই জিনিস তুমি কিন্তু মানুষের সাথেও করছো। ইফ ইউ ক্যান গেট দ্য আপার হ্যান্ড বলতে এখানে সুপ্রিম, সার্বভৌম, অথরিটির কথা বলা হয়েছে, অফ দেম, তাহলে তাদের উপরে যদি তুমি তোমার সার্বভৌমত্ব বিস্তার করতে পারো, বাই ফোর্স, বল প্রয়োগের দ্বারা, অর ফ্রড অর ট্রিকারি, বা প্রতারণার দ্বারা, বা ট্রিকারি, চালাকির দ্বারা, অফ এনি সর্ট, যে কোনো টাইপের, মানে এই ধরনের আরো যে কোনো, মানে এই শ্রেণীর চালাকি, ফ্রড, এই শ্রেণীর যে কোনো কিছুর দ্বারা, অর ইভেন বাই টিচিং দেম দ্যাট ইট ইজ দেয়ার রিলিজিয়াস ডিউটি, বা তাদেরকে এটা শিক্ষা দিয়ে যে এটা তাদের ধর্মীয় কর্তব্য, টু স্যাক্রিফাইস দেয়ার ফ্রিডম, তাদের স্বাধীনতা ত্যাগ করা, টু ইয়ার্স, তোমার কাছে বা তোমার জন্য। তাহলে এখানে কি বলেছেন? যে তুমি যে কিনা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য নিজের পাগুলোকে লেজিনেসের কারণে ইউজ করো না, বা তুমি এতটাই লেজি যে নিজের পায়ে চলে তুমি যেতে পারবে না বা যেতে চাও না এক জায়গা থেকে অন্য জায়গা, তখন তুমি কি করবে? একটা হর্সকে নেবে, হর্সকে তোমার স্লেভ বানাবে, তাকে ব্যবহার করে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ঠিক যেমন মৌমাছিটাকে ব্যবহার করেছিলে মধু পাওয়ার জন্য। তো এই হর্সকে, এই মৌমাছিকে যেমন তুমি ব্যবহার করছো, এদের সাথে তুমি যা করছো সেরকম একই জিনিস তুমি মানুষের সাথেও করতে পারো। কিভাবে না? তাদের সাথে প্রতারণা করে, চালাকি করে, বা এই ধরনের আরো অনেক কিছু, বা তাদেরকে এইভাবে শিক্ষা দিয়ে যে এটাই তোমাদের ধর্মীয় কর্তব্য, যে নিজেদের স্বাধীনতা তোমার জন্য তারা যেন ত্যাগ করে। মানে সেই লেবার শ্রেণী সমাজের ধনী সম্প্রদায়ের জন্য তাদের নিজেদের স্বাধীনতা ত্যাগ করে তাদের গোলাম হয়ে থাকে, তাদের দাসত্ব বৃত্তি করে। তাই তিনি বলেছেন যে একটি মানুষকেও তুমি কিন্তু এইভাবেই দাসে পরিণত করতে পারো, তার সাথে ছলচাতুরি করে, চালাকি করে, বা তাকে এইভাবে ভুল বুঝিয়ে, ভুল শিক্ষা দিয়ে যে এটা তোমার ধর্মীয় কর্তব্য নিজের ফ্রিডমকে স্যাক্রিফাইস করা। কার জন্য? না সেই প্রভুদের জন্য, যাদের আন্ডারে তারা সেই গোলামিটা করবে বা দাসত্ব বৃত্তিটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলেন? তিনি মানুষের দ্বারা, মানুষের যে এক্সপ্লয়টেশন, ম্যানস এক্সপ্লয়টেশন অফ হিউম্যান লেবার, মানুষের শ্রমের যে শোষণ মানুষের দ্বারা, এই প্যারাগ্রাফের দ্বারা তিনি সেটাই বোঝালেন। তারপরে দেখো, বি অ্যাওয়ার, অতএব কেয়ারফুল, বি কেয়ারফুল মানে সাবধান হও। ইফ ইউ অ্যালাউ এনি পারসন, তাহলে তার লিসেনারদের উদ্দেশ্যে বলছেন যে যারা যারা এই ধরনের দাসত্ব বৃত্তি করছো, মানে যাদেরকে অন্যেরা, আপার শ্রেণীরা বা ধনী সম্প্রদায়েরা বা সমাজের যেই উচ্চ শ্রেণী বর্গরা যেই নিম্ন শ্রেণী বর্গকে তাদের দাসে পরিণত করেছে, তোমরা সচেতন হও। ইফ ইউ অ্যালাউ এনি পারসন, তোমরা যদি কোনো ব্যক্তিকে অ্যালাউ করো, অর ক্লাস অফ পারসনস, বা কোনো এক শ্রেণীর ব্যক্তিকে অ্যালাউ করো, টু গেট দ্য আপার হ্যান্ড অফ ইউ, তোমার উপর আধিপত্য বিস্তার করার জন্য, মানে লেবার শ্রেণীকে বা সেই সমস্ত দাসত্ব বৃত্তি করা শ্রেণীকে তিনি বলছেন তোমরা যদি তোমার উপরে অন্য কাউকে বা অন্য কোনো শ্রেণীকে, মানে সমাজের সেই উচ্চ শ্রেণী, সেই ধনী সম্প্রদায়কে তোমাদের উপর আধিপত্য বিস্তার করতে দাও, হি উইল শিফট all that part of his slavery to nature that can be shifted onto your shoulders, তাহলে he will shift, সে স্থানান্তরিত করতে পারে, all, সমস্ত কিছু, that, যেগুলো part of his slavery to nature, প্রকৃতির দাসত্বের তার অংশ, মানে যেগুলো তার দাসত্ব বৃত্তির অংশ, তার প্রাকৃতিক দাসত্ব বৃত্তির অংশ, সেই সমস্ত কিছু সে তোমার উপরে চাপিয়ে দেবে। দ্যাট ক্যান বি শিফটেড, যেটা স্থানান্তরিত হবে অন টু ইয়োর শোল্ডার, তোমার কাঁধের ওপরে। তাহলে তোমরা যদি এরকম কোনো পার্সন বা ক্লাস অফ পার্সনসকে অ্যালাউ করো তোমাদের উপরে আধিপত্য বিস্তার করার জন্য, তাহলে সাবধান বা সচেতন হও, তারা কিন্তু তাদের ন্যাচারাল স্লেভারির সেই সমস্ত অংশটা তোমাদের ঘাড়ে চাপিয়ে দেবে, মানে তোমাদেরকে দিয়ে করাবে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইয়োর সেলফ ওয়ার্কিং ফ্রম 8 to 14 hours a day, when if you had only yourself
অ্যান্ড ইয়োর ফ্যামিলি টু প্রোভাইড ফর। এবং তুমি খুঁজে পাবে নিজেকে ওয়ার্কিং ফ্রম 8 to 14 আওয়ার্স, 8 থেকে 14 ঘন্টা কাজ করাতে আর ডে, একটা দিনে, যখন কিনা ইফ ইউ হ্যাড অনলি ইয়োর সেলফ, যদি তোমাকে নিজের জন্যই একাকী খাটতে হতো, বা ইয়োর ফ্যামিলি, বা শুধু তোমার ফ্যামিলির জন্যই সেটা প্রোভাইড করতে হতো, টু প্রোভাইড ফর, ইউ কুড ডু ইট, তুমি সেটা করতে পারতে কোয়াইট কমফর্টেবলি, একদম আরামে, ইন হাফ দ্য টাইম অর লেস, সেই সময়টার অর্ধেক সময় বা তারও কম সময়। কোন সময়টার? সেই 8 থেকে 14 ঘন্টার। তাহলে যে কাজটা তুমি ওদের দাসত্ব বৃত্তি করাতে তোমার 8 থেকে 14 ঘন্টা একটা দিনে খরচ হয়ে যাচ্ছে, যদি তুমি শুধু নিজের বা নিজের ফ্যামিলির প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য সবকিছু সরবরাহ করতে, তাহলে সেখানে শুধুমাত্র এর হাফ বা তারও কম সময়ে তুমি খুব আরামে সেই জিনিসটা করতে পারতে। যেহেতু তাদের কাজটাও এক্সট্রা বার্ডেন হিসেবে তোমার ঘাড়ে এসে পড়েছে, অতএব তোমাকে দৈনিক 8 থেকে 14 ঘন্টা খাটতে হয়। এটাই সব বোঝাতে চেয়ে। দ্য অবজেক্ট অফ অল অনেস্ট গভর্নমেন্ট শুড বি টু প্রিভেন্ট ইয়োর বিং ইম্পোজড অন ইন দিস ওয়ে। দ্য অবজেক্ট মানে লক্ষ্য বা উদ্দেশ্য, অফ অল অনেস্ট গভর্নমেন্ট, সমস্ত সৎ সরকারের, শুড বি হওয়া উচিত, টু প্রিভেন্ট প্রতিরোধ করা বা বাধা দেওয়া, ইয়োর বিং ইম্পোজড অন ইন দিস ওয়ে, এইভাবে তোমার ওপরে যা আরোপ করে দেওয়া হচ্ছে বা চাপিয়ে দেওয়া হচ্ছে এটাকে প্রতিরোধ করা। তাহলে সমস্ত অনেস্ট গভর্নমেন্টের উদ্দেশ্য হওয়া উচিত তোমাদের উপরে এই যে জিনিসটা আরোপ করে দেওয়া হচ্ছে এটার প্রতিরোধ করা, এটাকে বাধা দেওয়া। বাট কিন্তু দ্য অবজেক্ট অফ মোস্ট অ্যাকচুয়াল গভর্নমেন্টস, প্রকৃতপক্ষে প্রায় সমস্ত সরকারই বা প্রকৃতপক্ষে সমস্ত সরকারের উদ্দেশ্যই কিন্তু, আই রিগ্রেট টু সে, আমি দুঃখিত বলতে, ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট, হয় একদমই এর বিপরীত। তাহলে গভর্নমেন্টের, অনেস্ট গভর্নমেন্টের যেখানে উচিত তোমাদের ওপরে এই যে এক্সট্রা বার্ডেনটা চাপিয়ে দেওয়া হচ্ছে, আরোপ করা হচ্ছে, এটাকে বাদ দেওয়া, তারা সেটা না করে বরং এর উল্টোটাই করছে। দে এনফোর্স ইয়োর স্লেভারি, এনফোর্স মানে প্রয়োগ করা, বরং তোমার দাসত্বটা তারা প্রয়োগ করছে, অ্যান্ড কল ইট ফ্রিডম, এবং এটাকে স্বাধীনতা বলছে। মানে তোমাকে তারা দাসত্বের আন্ডারেই আনছে আর বলে দিচ্ছে নাকি তুমি ফ্রি, এ ডেমোক্রেটিক কান্ট্রি এটা। বাট দে অলসো রেগুলেট ইয়োর স্লেভারি, কিন্তু তারা তোমার এই যে দাসত্বটা সেটাকে কন্ট্রোল করছে। তাহলে বলতে গেলে ডেমোক্রেটিক কান্ট্রিতে তুমি আছো, গণতান্ত্রিক দেশে তুমি রয়েছো, তারা বলছে, তার মানে তুমি ফ্রি, স্বাধীন, গণতন্ত্র তো স্বাধীন তুমি। কিন্তু দেখা যাচ্ছে কি তোমাকে জীবিকা নির্বাহ করার জন্য ন্যাচারাল স্লেভারিও রয়েছে, জীবিকা নির্বাহ তোমাকে করতে হচ্ছে, মানে তো তুমি সেই দাসত্ব বৃত্তি। এবং কারা এটা করাচ্ছে? সেই গভর্নমেন্ট। কাদের সাহায্যে? সেই অটোক্রেটদের সাহায্যে। এটাই তিনি বোঝাতে চাইছেন। কারণ সেই ধনশালী ব্যক্তিদের বিভিন্ন কাজের আন্ডারে তোমাকে কাজ করতে হচ্ছে, নইলে তোমার জীবন তো চলবে না। তোমাকে তো তোমার জীবনের সমস্ত কিছু মেটানোর জন্য কাজ করতে হবে কারো আন্ডারে, এবং গভর্নমেন্টও সেটাই এনফোর্স করছে। তাই বলছে তারা বরং তোমার দাসত্বটা প্রয়োগ করাচ্ছে এবং বলছে তুমি ফ্রি। তাহলে তার যে উদ্দেশ্য সেটা তো সে করছে না, বরং তোমার দাসত্বটাকেই সে কন্ট্রোল করছে। কিপিং দ্য গ্রিড অফ ইয়োর মাস্টার্স উইদিন সার্টেন বাউন্ডস, কিপিং রেখে, দ্য গ্রিড লোভ, অফ ইয়োর মাস্টার্স তোমার প্রভু, মানে তুমি যাদের আন্ডারে কাজ করছো, সেই অটোক্রেটসরা, সেই ধনী ব্যক্তিরা, যাদের সেই সংস্থাগুলি যার আন্ডারে তুমি কাজ করছো, উইদিন সার্টেন বাউন্ডস, কিছু নির্দিষ্ট বাউন্ডস, লিমিটের মধ্যে, মানে সেই অটোক্রেটদেরকে জাস্ট কিছু নির্দিষ্ট লিমিট দিয়ে দিয়েছে, এবং তাদের লোভের আন্ডারে যে তুমি কাজ করছো এটাকে তারা বরং এনফোর্স করছে, গভর্নমেন্ট এটাকে বরং আরো উৎসাহ দিচ্ছে, প্রয়োগ করছে এটা, আর বলছে তুমি ফ্রি। গভর্নমেন্ট দেখছে তুমি একজন স্লেভ হয়েছো, একজন অটোক্রেটের, কিন্তু গভর্নমেন্ট সেখানে বাধা দিচ্ছে না, যেটা তাদের লক্ষ্য হওয়া উচিত ছিল, বরং তারা এটাকে হতে দিচ্ছে। সেটাই বলছে সব। তার মানে কি? গভর্নমেন্ট তোমার স্লেভারিটাকে কন্ট্রোল করছে। হোয়েন চ্যাটেল স্লেভারি অফ দ্য নেগ্রো শর্ট কস্ট মোর দেন ওয়েজ স্লেভারি, এখানে এই টার্মটা খেয়াল করবে, চ্যাটেল স্লেভারি, এটা একটা মিডল ইংলিশ ওয়ার্ড, চ্যাটেল থেকে এসেছে। চ্যাটেলের মানে হচ্ছে পার্সোনাল পজিশন। এখানে চ্যাটেল স্লেভারি অর্থে যে শরীর সম্পদ, মানুষের সম্পত্তির মালিকানাকে বোঝাচ্ছে, মানে মানুষকে এখানে সম্পত্তি হিসেবে তুলনা করা হচ্ছে, দেখা হচ্ছে এবং বলা হচ্ছে সে হচ্ছে চ্যাটেল স্লেভ। এবং নেগ্রো শব্দের অর্থ পিপল অফ ব্ল্যাক আফ্রিকান হেরিটেজ। নেগ্রো মানে হচ্ছে ব্ল্যাক। স্প্যানিশ এবং পর্তুগিজে এই নেগ্রো শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক।
এটি একটি ল্যাটিন শব্দ নিগার থেকে উৎপত্তি হয়েছে, NIGER। ল্যাটিনে নিগার ছিল একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, ইংলিশে এটা নাউন হিসেবে পরিচিত হয়, নাউন নেগ্রো হিসেবে এটা ইংলিশে আসে। ল্যাটিন যে নিগার ছিল যেটা কিনা অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে কালার কনসেপ্টের ক্ষেত্রে এই নিগার শব্দটা ব্যবহার করা হতো। এমন নয় যে শুধুমাত্র নিগার মানেই কালার বা ব্ল্যাক কালারকে বোঝানো হচ্ছে, নিগার সেখানে আর্ট, লিটারেচার বা পিপল বা অবজেক্টের ডেসক্রিপশনের ক্ষেত্রে ইউজ করা হতো। আর ব্রডার সেন্সে ভাবতে গেলে কালার কনসেপ্টের ক্ষেত্রে নিগার ইউজ করা হতো। কিন্তু ইংলিশ যে নেগ্রো এই টার্মটা ওই ব্ল্যাক আফ্রিকান পিপলদেরকে বোঝাতে ইউজ করা হয়। বোঝা গেছে তো? বলা হচ্ছে when chattel slavery of the negro short cost more than wage slavery। এখানে একটা হিস্টোরিক্যাল কনসেপ্ট রয়েছে। ইতিহাসে যতদূর জানা যায় দাস প্রথা বিদ্যমান ছিল, এবং এই চ্যাটেল স্লেভারি মানে হচ্ছে মানুষের সম্পত্তির মালিকানা, যেটা কেনা বেচা যেত বা দান করে দেওয়া যেত বা উত্তরাধিকার সূত্রেও পাওয়া যেত। তো বিভিন্ন ইউরোপীয় দেশগুলো যখন নতুন বিশ্বে তাদের উপনিবেশ স্থাপন করেছিল, তখন তাদের দেশে প্রাকৃতিক কারণে যে ফসলগুলো ফলতো না, সেই ফসলগুলো তারা উপনিবেশিক সেই জায়গাগুলিতে ফলাতো। এর ফলে সেই জায়গাগুলোতে অনেক শ্রমিকের প্রয়োজন ছিল, এবং এর ফলে তারা কি করত, সেই জায়গাগুলি লেস পপুলেটেড হলে তাদের নেটিভ কান্ট্রি থেকে চুক্তিবদ্ধ দাসদেরকে নিয়ে যেত। কিন্তু সেই জায়গাগুলিতে সেই ফসলগুলি ফলানো এত বেশি পরিমাণে ছিল যে তারা তাদের যে নেটিভ ল্যান্ড সেখান থেকে যে চুক্তিবদ্ধ দাসদেরকে নিয়ে যেত, সেটার চাহিদা সেখানে লাগা মজুরের চাহিদার সমান হতো না, আরও দাসের প্রয়োজন ছিল। ফলে অনুন্নত যে সমস্ত কান্ট্রিগুলো ছিল যেখানে তাদের উপনিবেশ ছিল, বিশেষ করে এই আফ্রিকান পিপলদেরকে, এই কৃষ্ণাঙ্গ মানুষদেরকে তারা দাস হিসেবে ইউজ করত। এবং পরবর্তীকালে যখন আমেরিকাতে এই ইউরোপিয়ান পিপলরা তাদের উপনিবেশ করে, সেই আমেরিকাতে কিন্তু পরবর্তীকালে প্রচুর পরিমাণ এই ধরনের দাস প্রথা দেখতে পাওয়া যায়। আমেরিকায় এই দাসত্বপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের প্রথম আবির্ভাব ঘটে বার্বাডোস এবং জামাইকার ক্যারিবিয়ান এই উভয় দ্বীপেই ইংরেজ ব্যবসায়ীরা উপনিবেশ স্থাপন করেছিল, যারা অর্থকরী ফসল হিসেবে আখ চাষ করত। তো যখন তাদের নিজেদের দেশের মানে শ্বেতাঙ্গ চুক্তিবদ্ধ দাসদের সরবরাহ কমে গিয়েছিল, তখন এই চাষিরা আটলান্টিক মহাসাগরের যে সক্রিয় দাস ব্যবসা পরিচালনকারী যে সংস্থা ডাচদের থেকে পশ্চিম আফ্রিকার লোকদেরকে কিনতে শুরু করে, এবং আফ্রিকা থেকে এই দাসত্বপ্রাপ্ত লোকদেরকে জাহাজে ভর্তি করে শক্তভাবে এদেরকে যেন একটা পণ্য সেভাবে এদেরকে প্যাক করা হতো এবং পণ্যের মতো এদেরকে সরবরাহ করা হতো আমেরিকাতে, যাদের মধ্যে অনেকেই কিন্তু এই দূরত্ব অতিক্রম করার সময় মানে আমেরিকায় যাওয়ার সময় মারাও যেত, কারণ তাদেরকে পুরোপুরি পণ্যের মতো প্যাক করে জাহাজে নিয়ে যাওয়া হতো। তো এটাই হচ্ছে সেই চ্যাটেল স্লেভারি। চ্যাটেল মানে বললাম পার্সোনাল পজেশন, এটা ওল্ড ইংলিশ ওয়ার্ড চ্যাটেল থেকে এসেছে, যদিও এর উৎপত্তি একটি ল্যাটিন ওয়ার্ড ক্যাপিউট থেকে। তো এই চ্যাটেল স্লেভারি অফ নেগ্রো, নেগ্রোদেরকে এই চ্যাটেল স্লেভ হিসেবে ইউজ করা হতো। তো নেগ্রোদের এই চ্যাটেল স্লেভারি কস্ট মোর দ্যান ওয়েজ স্লেভারি, এতে বেশি মূল্য যেত, মানে এতে বেশি খরচ হতো কিসের তুলনায়? ওয়েজ স্লেভারির তুলনায়। ওয়েজ স্লেভারি বলতে জীবিকা নির্বাহের জন্য যে মজুরি করা হয়, মানে খাওয়া পড়া এইসবের জন্য বা টাকা রোজগারের জন্য যাতে জীবন ঠিকঠাক চলে, যে মজুরি, তাকে বলা হচ্ছে ওয়েজ স্লেভারি। মজুরি দাসত্ব মানে এমন একটা পরিস্থিতি যেখানে একজন ব্যক্তির জীবিকা মূলত তার মজুরির উপরে নির্ভর করে, এটাকেই বলা হচ্ছে ওয়েজ স্লেভারি মানে মজুরি দাস। তাহলে যখন এই নেগ্রোদের চ্যাটেল স্লেভারি কস্ট মোর মানে এর খরচ বেশি পড়তো, এর মূল্য বেশি পড়তো ওয়েজ স্লেভারির থেকে, মজুরি দাসত্বের থেকে, দে অ্যাবলিশ চ্যাটেল স্লেভারি। দে বলতে এখানে গভর্নমেন্টের কথা বলা হয়েছে, গভর্নমেন্ট কিন্তু সেই চ্যাটেল স্লেভারি অ্যাবলিশ মানে সেটা বাদ দিয়ে দিলেন। অ্যান্ড মেক ইউ ফ্রি টু চুজ বিটুইন ওয়ান এমপ্লয়মেন্ট অর ওয়ান মাস্টার অ্যান্ড অ্যানাদার, এবং তোমাকে ফ্রি করে দিল মানে তোমাকে স্বাধীন করে দিল টু চুজ বেছে নিতে বিটুইন ওয়ান এমপ্লয়মেন্ট অর ওয়ান মাস্টার অর অ্যানাদার, মানে বিটুইন ওয়ান এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যানাদার বা বিটুইন ওয়ান মাস্টার অ্যান্ড অ্যানাদার, মানে দুজন মাস্টার বা দুটো এমপ্লয়মেন্টের মধ্যে যে কোনো একটা বেছে নিতে। তাহলে তোমাকে তো ফ্রি করে দিল, তাহলে ফ্রি যদি করে দিল তুমি যে কোনো কিছু বাঁচতে পারো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ফ্রি কিসের জন্য করলো? দুটো অপশন দিল, হয় এর দাসত্ব করো নইলে ওর দাসত্ব করো। সে যে কোনো অটোক্র্যাট হতে পারে বা যে কোনো প্রভু হতে পারে, মানে যে কোনো মালিকের আন্ডারে তুমি কাজ করো, দুজনকে বেছে দিল। মানে তোমাকে তো কারো না কারো আন্ডারে কাজ করতে হবে তোমার জীবিকা নির্বাহের জন্য, তাহলে আর তুমি ফ্রি হলে কি করে? তাহলে এই যে স্লেভারি অ্যাবলিশ করলো গভর্নমেন্ট, চ্যাটেল স্লেভারি মানুষকে দাস হিসেবে খাটানো, সেটা অ্যাবলিশ হলো কোথায়? সেটাই বলছেন শ এখানে, যে যখন গভর্নমেন্ট দেখলো এই চ্যাটেল স্লেভারি বেশি কষ্ট পড়ে যাচ্ছে, তখন গভর্নমেন্ট এটাকে বন্ধ করে দিল, বাদ দিয়ে দিল এবং তোমাকে মুক্ত করে দিল। কিসের জন্য?
না একজনের আন্ডারে কাজ করা বা আরেকজনের আন্ডারে কাজ করা, এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি চুজ করে নাও এটার জন্য তুমি, তাহলে বাস্তবে কিন্তু তুমি ফ্রি নও, তোমার তো কোনো চয়েস নেই যে তুমি করতে চাও কিনা, তোমাকে করতেই হবে। অ্যান্ড দিস দে কল আ গ্লোরিয়াস ট্রাম্প ফর ফ্রিডম, এবং এটাকে তারা বলছে একটা গ্লোরিয়াস ট্রাম্প, একটা গৌরবময় বিজয় কিসের? স্বাধীনতার। মানে তারা নিজেরা চ্যাটেল স্লেভারিটাকে, ওই যে মানুষকে পণ্য হিসেবে দাসত্ব বৃত্তি করার জন্য আনা হতো জাহাজে, এটার কস্ট বেশি পড়লো বলে তারা এটাকে অ্যাবলিশ করলো, বন্ধ করে দিল। আর তোমাদের কাছে রটালো আমরা খুবই সহমর্মী, এই দাসত্ব বৃত্তি আমরা উঠিয়ে দিচ্ছি তোমাদের ওপর থেকে, যেন তারা খুবই সহৃদয় তোমাদের প্রতি, তোমাদেরকে যেন তারা মুক্ত করে দিল। কিন্তু প্রকৃতপক্ষে মুক্ত করেনি, তারা দুটো অপশন দিয়ে দিল, হয় আমার আন্ডারে খাটো বা ওর আন্ডারে খাটো, কিন্তু খাটতে তোমাকে হচ্ছেই। তাই এটা ফ্রিডম নয়, কিন্তু তারা এটাকে বলছে গৌরবময় বিজয়, যেন তারা বিশাল কিছু করেছে। কার জন্য? তোমার জন্য। ডেমোক্রেটিক কান্ট্রি স্থাপন করে তোমাকে যেন ফ্রিডম দিয়েছে, ফ্রি পার্সন করেছে, যে তুমি তো ফ্রি, এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু প্রকৃতপক্ষে দো ফর ইউ, যদিও তোমার জন্য, ইট ইজ, এটা হয় মেয়ারলি নিছকই দ্য কি অফ দ্য স্ট্রিট, বলতে কি অফ দ্য ডোর। কিসের ডোর? না ওই যে দাসত্ব বৃত্তি করার যে সংস্থাগুলি, সেই সংস্থার ডোর। মানে যখন একটি মানুষ অ্যাডাল্ট হয়ে যায় তখন কি হয়? যখন ইচ্ছে দরজায় ঢোকা বা যখন ইচ্ছে দরজা থেকে বেরোনোর মর্যাদা সে লাভ করে। তো সেই রকমই এই দাসরাও দাসত্ব থেকে, মানে এক দাসত্ব থেকে অন্য দাসত্বে স্থানান্তরিত হওয়ার যেন চাবি পেয়ে গেল। মানে তাদের কাছে এটা যেন এক দাসত্ব বৃত্তি থেকে অন্য দাসত্ব বৃত্তিতে প্রবেশ করার চাবিকাঠি। যদিও গভর্নমেন্ট কিন্তু এটাকে গ্লোরিয়াস ট্রাম্প বলছে, গৌরবময় বিজয়, কিন্তু তোমাদের কাছে, মানে যারা এই ধরনের দাসত্ব বৃত্তি করছো তাদের কাছে কিন্তু এটা শুধুমাত্র এক দাসত্ব বৃত্তি থেকে অন্য দাসত্ব বৃত্তিতে প্রবেশ করার চাবিকাঠি। হোয়েন ইউ কমপ্লেইন, যখন তুমি কমপ্লেইন নালিশ দে প্রমিস, তারা প্রমিস করছে দ্যাট ইন ফিউচার, যে ভবিষ্যতে, ইউ শ্যাল গভর্ন দ্য কান্ট্রি, তুমি কান্ট্রিটা গভর্ন করবে, তুমি এই দেশ চালাবে ফর ইউর সেলফ, নিজেই। কেন? এটা দেখো পরে বুঝতে পারবে পরের লাইনটাতে। দে রিডিম মানে ফুলফিল দ্য প্রমিস, দিস প্রমিস, ওই প্রমিসটা, বাই গিভিং ইউ আ ভোট, তোমাকে একটা ভোট দিয়ে, অ্যান্ড হ্যাভিং এ জেনারেল ইলেকশন, এবং একটি সাধারণ নির্বাচন ঘটিয়ে বা করে, এভরি 5 years অর, প্রত্যেক 5 বছরে বা এরকমই। তাহলে যখন তুমি এই সমস্ত বিষয়ে গিয়ে নালিশ জানাচ্ছ, তখন তারা কি বলছে? হ্যাঁ হ্যাঁ তোমাদের নালিশ আমরা শুনলাম, আচ্ছা আমাদেরকে ভোট দাও, আমরা যখন ভোটে গিয়ে জিতে যাব তোমাদের এই সমস্যা দূর করে দেব, প্রমিস করছি। মানে যখন আমরা ভোটে জিতে যাব তখন তোমার এই সমস্যা দূর করে দেব। মানে তুমি তো নালিশ নিয়ে এসেছিলে, তোমার নালিশটা তখন কিন্তু সলভ হয়ে যাবে। মানে তুমি যে গভর্নমেন্টকে দাঁড় করালে, সেই গভর্নমেন্ট তোমার কাজ করে দিল, মানে তুমিই তো কাজ করলে, মানে তুমিই তো সরকার হলে। তোমার মত যখন ওই গভর্নমেন্টের জায়গায় যাবে, সে তোমার মতটা ওখানে খাটাবে। মানে তুমি চেয়েছিলে স্লেভারি অ্যাবলিশ হয়ে যাক, তুমি এই সম্পর্কে নালিশ করেছিলে, এবং সে যখন গভর্নমেন্ট হবে সে তোমার ওইটাকেই করবে। মানে ইনডাইরেক্টলি তো তুমিই তাহলে গভর্ন করলে। এরকমই তারা কিন্তু প্রমিস করবে, বলবে যে হ্যাঁ হ্যাঁ তুমি ভবিষ্যতে এই দেশটা চালাবে, মানে তোমরা আমাকে ভোট দাও, তোমাদের এই সমস্যা অবশ্যই আমি সমাধান করে, মানে তোমরাই তোমাদের এই সমস্যা দূরীকরণের মাধ্যমে ভবিষ্যতে তোমরাই তো তোমাদের মতামত খাটাবে, মানে তোমরাই তো গভর্ন করবে। আর তারা কিভাবে এই প্রমিসটা ফুলফিল করে? না দে রিডিম দিস প্রমিস, এবং এই প্রমিসটা, এই প্রতিজ্ঞাটা তারা সম্পূর্ণ করে বাই গিভিং ইউ আ ভোট, তোমাকে একটি ভোট। মানে তারা ভোটটা নিয়ে নেয়, মানে তুমিও ভোটটা দিয়ে দাও তাদেরকে, এবং তাদের যেন প্রমিস ফুলফিল হয়ে গেল। মানে এই মিথ্যে কথাটাই তো তারা বলেছিল, হ্যাভিং আ জেনারেল ইলেকশন, এই যে সাধারণ নির্বাচনটা ঘটানোর জন্য তারা কি করে? একটা সাধারণ নির্বাচন তারা ঘটায়, যেখানে তুমি ভোট দাও কত বছর অন্তর? না 5 বছর। তাহলে যখন তুমি কমপ্লেন করতে যাচ্ছ, তারা প্রমিস করছে ভবিষ্যতে তো তুমি কান্ট্রি চালাবে, এবং এর মাধ্যমে তারা একটি ভোট নিয়ে নিচ্ছে, কারণ তারা 5 বছর অন্তর একটা করে জেনারেল ইলেকশন করি। বোঝা গেল? তাহলে এখানে মেইনলি এক্সপোজেস দ্য হলোনেস অ্যান্ড মেশিনারি অফ ইলেকশন দ্যাট কম্পেলস ওয়ান টু ভোট ফর অ্যান আননোন অর হাফ নোন ক্যান্ডিডেট পিরিয়ডিক। এখানে দেখাতে চেয়েছেন যে এই যে ইলেকশন প্রসিডিওর, এর যে হলোনেস, এর যে ব্যর্থতা, এর যে যান্ত্রিকতা, সেটাই তিনি এখানে তুলে ধরেছেন। মানে যেই ইলেকশন প্রসিডিওরের দ্বারা মানুষ যাকে চেনে না, জানে না, বা খুব কম জানে, হাফ জানে, সেই সমস্ত মানুষকে, মানে ইলেকশনের যে ব্যর্থতা, ইলেকশন প্রসিডিওর যার কিছুই নয় বাট হলো, ফাঁকা, সেটাই তিনি এই প্যারাগ্রাফে তুলে ধরেছেন। নেক্সট দেখো,
at the election, two of their rich friends ask for your vote, and you are free to choose which of them you will vote for to spite the other. ইলেকশনের সময় কি হয়, তারা তাদের দুটো রিচ ফ্রেন্ড মানে ধনী বন্ধুদেরকে দাঁড় করে দেবে। মানে ইলেকশনে কি হয়, তুমি যে লেবার ক্লাস, যে স্লেভারির আন্ডারে রয়েছে, তার তো সমস্যা হচ্ছে, সে গিয়ে নালিশ করল। তাহলে ইলেকশনে কিন্তু যাদের সমস্যা হচ্ছে সেই শ্রেণী থেকে কেউ নেই। কারা এলো ইলেকশনে দাঁড়ালো? উঁচু সম্প্রদায় থেকে ধনী ব্যক্তিরা, সেই অটোক্র্যাটসরা, তাদের মধ্যে থেকে দুজনকে তারা দাঁড় করে দিল। কারা? গভর্নমেন্ট। কিসের জন্য? না তোমার ভোটের জন্য। অ্যান্ড ইউ এবং তুমি আর ফ্রি, মুক্ত, টু চুজ হুইচ অফ দেম, এই দুজনের মধ্যে একজনকে চুজ করাতে, ইউ উইল ভোট ফর টু স্পাইট দ্য আদার, মানে দুজনের মধ্যে যে কোনো একজনকে চুজ করে অন্যজনকে টু স্পাইট মানে রাগিয়ে তোলার জন্যে তোমাকে ফ্রি করে দেওয়া হলো। মানে তুমি শুধুমাত্র ফ্রি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে চুজ করে অন্যজনকে রাগিয়ে দিতে। কারণ এদেরকে কাউকেই তো তুমি চেনো না, এরা তো রিচ সম্প্রদায়, এদেরকে চেনোই না। সেই ধনী সম্প্রদায় যাদের সাথে তোমাদের জীবনযাত্রার কোনো যোগাযোগ নেই, যারা তোমাদের জীবনযাত্রার কি অসুবিধে বোঝেই না, সেই রকম দুটো উচ্চ সম্প্রদায়ের মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং এদের দুজনের একজনকে চুজ করে অন্যজনকে রাগিয়ে দেওয়ার জন্য তোমাকে ফ্রি করে দেওয়া। আর চয়েস হুইচ লিভস ইউ, যেটা তোমাকে ছেড়ে দেয়, নো ফ্রিয়ার, স্বাধীনতম নয়, দেন তুলনায়, ইউ ওয়্যার বিফোর, যেরকম তুমি আগে ছিলে। দেখো এখানে ফ্রি এর কম্প্যারেটিভ ফর্ম ইউজ করা হয়েছে, ফ্রিয়ার। তাহলে এই পছন্দের দ্বারা শুধুমাত্র তারা তোমাকে এমন একটা স্টেটে ছেড়ে দেয় যে স্টেটে তুমি কিন্তু আগের থেকে বেশি স্বাধীন হতে পারো না। মানে আগে যেরকম স্বাধীন ছিলে তার থেকে মোটেও তুমি বেশি স্বাধীন হতে পারো না, এমন একটা স্টেটে তারা ছাড়ে এই অপশনটা। তাহলে দেখো তুমি যখন নালিশ করলে, তারা বললো অনেক কিছু, অনেক প্রমিস করলো, তারা একটা ইলেকশন প্রসিডিওর শুরু করলো, কিন্তু সেই প্রসিডিওরে দুজনকে দাঁড় করে দিয়ে তোমার ভোটটা শুধু, এর ফলে তুমি যে চুজ করলে, এই চুজ করার ফলে কিন্তু তুমি আগে যতটা স্বাধীন ছিলে তার থেকে যে বেশি স্বাধীন হয়ে গেলে তা নয়। মানে তুমি কিন্তু কোনো সুযোগ বা সুবিধে পেলে না এই ইলেকশন প্রসিডিওরের ফলে, তুমি শুধুমাত্র এখানে পার্টিসিপেট করলে, কিন্তু সুযোগ সুবিধা তুমি বিন্দুমাত্র পেলে না, আগে যেরকম ছিলে সেরকমই তুমি থেকে গেলে। অ্যাজ ইট ডাজ নট রিডিউস ইউর আওয়ার্স অফ লেবার বাই আ সিঙ্গেল, যেহেতু এটা তোমার যে শ্রম সেটা এক মিনিটও কমালো না, তোমার যে শ্রমের সময়কাল, যে ঘন্টা, যে সময়টা তুমি খরচ করে শ্রম দিতে, সেই শ্রমের 1 ঘন্টাও কমালো। তাহলে তুমি তো নালিশ করে, তোমার নালিশের বেসিসে তারা প্রমিস করেছিল যে এটা তারা দূর করবে এই সমস্যাটা, কিন্তু সেই সমস্যাটার কোনো সমাধান হলো না। সমস্যাটা কি ছিল? তোমাকে যে এতটা শ্রম দিতে হচ্ছে, স্লেভারির আন্ডারে তুমি রয়েছো সেটা, তাহলে সেই স্লেভারিটা কিন্তু 1 মিনিটও তোমার কমলো না। বাট দ্য নিউজ পেপার অ্যাসিওর ইউ, কিন্তু সংবাদপত্রগুলো তোমাকে নিশ্চিত করে দ্যাট ইয়োর ভোট, যে তোমার এই ভোটটা হ্যাজ ডিসাইডেড দ্য ইলেক্ট, এই ইলেকশনের সিদ্ধান্ত। তাহলে তোমার লাভের লাভ কিছু হলো না, কিন্তু এই নিউজ পেপারগুলো বাড়িয়ে চাড়িয়ে এমন বললো জনগণের ভোট, মানে তোমাদের ভোটের দ্বারাই তো এই সিদ্ধান্তে সরকার এসেছে, তোমাদের ভোটের দ্বারাই কিন্তু কে সরকার হবে সেটা নির্বাচন হয়েছে। অ্যান্ড দ্যাট, এবং যে, দিস কনস্টিটিউটস ইউ আ ফ্রি সিটিজেন, কনস্টিটিউটস মানে ফর্ম, এটা তোমাকে গড়ে তোলে একটা স্বাধীন নাগরিক। কোথায়? ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি। তাহলে নিউজ পেপারগুলো এটা কিন্তু তোমাকে নিশ্চিত করে দেবে যে তুমি এই সরকার গড়েছো তোমার ভোটের দ্বারা, এবং গণতান্ত্রিক এই দেশে তুমি একটা স্বাধীন, যেখানে তুমি বুঝতে পারছো তোমার স্লেভারি আগেও যেমন ছিল এখনো তাই। কমবে কি করে? কারণ তুমি যে সম্প্রদায়ের অন্তর্গত, সেই সম্প্রদায়ের কেউ তো নির্বাচনী সদস্য নয়। তো যারা তোমাদের সম্প্রদায়ের কোনো অসুবিধেই বুঝতে পারলো না, তারা সেই অসুবিধেটার সমাধান করবে, ফলে তুমি কিন্তু কিছুই পেলে না এই নির্বাচন থেকে। দ্য অ্যামেজিং থিং অ্যাবাউট ইট, এবং সব থেকে ভালো বিষয় বা সব থেকে দারুণ মজার বিষয় এটা সম্পর্কে, মানে ইলেকশন সম্পর্কে হলো যে, দ্যাট ইউ আর ফুল এনাফ টু বিলিভ দেম, তুমি যথেষ্টই বোকা তাদেরকে করাতে। মানে এই টোটাল ব্যাপারটাতে সব থেকে মজার জিনিস হলো তুমি একটা যথেষ্ট বড় বোকা, যে তুমি এই টোটাল জিনিসটা বিশ্বাস করলে যে তোমার সমস্যাটা সমাধান হয়ে যাবে, তাকে ভোট দিলে, তুমি তাকে ভোট দিয়ে দিলে, সে জিতে গেল, কিন্তু তোমার সমস্যার কোনো রূপ সমাধান হলো না, এবং তুমি এতটাই বোকা যে তাকে বিশ্বাস করে তুমি ভোটটা দিয়েছি। এটাই বলা হচ্ছে যে এই সমস্ত প্রসিডিওরে একটা মজার বিষয়
বিষয় হলো তুমি কিন্তু যথেষ্টই বোকা, তুমি কিন্তু তাদেরকে বিশ্বাস করে ভোটটা দিবে, মানে তুমি একটা ফুল এখানে প্রমাণিত। তাহলে শ এখানে ইলেকশন যে প্রসিডিওর সেটা কতটা জঘন্য সেটাই তিনি এক্সপোজ করেছেন, যে এই ইলেকশন প্রসিডিওর প্রকৃতপক্ষে স্বাধীনতার কোনো প্রমাণ নয়, কিন্তু এটা শুধুমাত্র নাগরিকদেরকে বোকা বানানোর একটা সস্তা স্লোগান। মানে এই নির্বাচনটা নাগরিকদেরকে, দেশের নাগরিকদেরকে বোকা বানানোর একটা সস্তা স্লোগান। এটা একটা জঘন্য জিনিস। শ এখানে ইলেকশন প্রসিডিওরের যে হলোনেস, এটা যে কতটা রিডিকিউলাস সেটাই তিনি এখানে এক্সপোজ করেছেন। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। পার্ট 2 এতদূর পর্যন্তই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব। এই ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।